নমস্কার বন্ধুরা, আপনারাও জমিতে কি কখনো এমন ছোট ছোট মাটির দানা দেখেছেন? দেখতে যেন ছোট ছোট ঢিপি। ভালো করে দেখুন তো, এগুলো কি জানেন? কেউ কেউ মনে করতে পারেন এগুলো পিঁপড়ের বাসা, আবার কেউ কেউ ভাবতেই পারেন এগুলো উই ঢিপি বা উই পোকার ঢিপি। কিন্তু সত্যিটা আসলে কি জানেন? আচ্ছা, এগুলো কি আমাদের জমি বা আশপাশের জন্য বিপদের সংকেত, নাকি প্রকৃতি কোনো বার্তা দিতে চাইছে? চলুন আর ভনিতা করব না, আজ আমরা জানার চেষ্টা করব এটা কি। কয়েকদিন আগে আমি এগুলোকে লক্ষ্য করেছিলাম। হঠাৎ আমার চোখে পড়ল ছোট ছোট দানার মতো স্তূপ। আমার প্রথমে মনে হয়েছিল এটা নিশ্চয়ই পিঁপড়ের ঢিপি, মানে পিঁপড়ের বাসা। কিন্তু যত ভালো করে দেখলাম ততই কৌতূহল জাগলো। আমি আশেপাশে অনেক পিঁপড়েও দেখতে পাচ্ছিলাম, তাই আমি মনস্থির করলাম যে পিঁপড়ের বাসাই হতে পারে। আরও কিছুদিন পর্যবেক্ষণ করার পরে আসল ব্যাপারটা বুঝতে পারলাম। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এগুলো চেনেন, আবার অনেকেই চেনেন না। এই মাটিগুলো এলো কোথা থেকে? তারপর কিছুদিন অনুসন্ধান করার পর আমি জিনিসটা বুঝতে পারলাম, এটা হচ্ছে কেঁচোর মল। আগে হ্যাঁ বন্ধুরা, কেঁচোরা মাটি খায়, সে আমরা বইতে পড়েছি। এবং এই মাটিগুলোকেই খেয়ে তারা মাটির উপরেই মলত্যাগ করে। এগুলোকে ইংরেজিতে কি বলে জানেন? আর্থওয়ার্ম ক্যাস্টিংস। বাংলায় সহজভাবে বললে এগুলো বলা যেতে পারে কেঁচোর তৈরি মাটি বা কেঁচোর মল। কেঁচো সারাদিন মাটির নিচে চলাফেরা করে, মাটি খায়, আর তার সঙ্গে বিভিন্ন রকম জৈব পদার্থ বা অণুজীব ইত্যাদি খেয়ে থাকে। তারপর সেই মাটিকে হজম করে মাটির উপরেই মলত্যাগ করে, যেটা আমরা এই রকম শেপে দেখতে পাচ্ছি, এই ছোট ছোট দানার আকারে। এটাই হচ্ছে আর্থওয়ার্ম ক্যাস্টিংস। কিন্তু পিঁপড়ের ঢিপির সঙ্গে এর পার্থক্য কী? আমরা তো প্রথম দেখাতে ভুল করে পিঁপড়ের ঢিপিও ভাবতে পারি। ব্যাপারটা হচ্ছে এই যে আমি একটা টেবিল আপনাদের সামনে তুলে ধরলাম। পিঁপড়ের বাসা বা ঢিপির মাঝখানে সাধারণত একটা প্রবেশপথ বা গর্ত থাকে, কিন্তু কেঁচোর এই যে মল, এতে আপনি কোনো প্রবেশপথ দেখতে পাবেন না। পিঁপড়ের ঢিপির আশেপাশে অনেক পিঁপড়ে চলাফেরা করছে, সেটাও আপনি দেখতে পাবেন, কিন্তু কেঁচোর এই যে মলের আশেপাশে আপনি সচরাচর পিঁপড়ে দেখতে পাবেন না। তবে এক্ষেত্রে এক্সেপশনাল দেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, সচরাচর দেখা যায় না, এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। পিঁপড়ের বাসা কিন্তু গাছের জন্য উপকারী নয় জানেন, কখনো কখনো ক্ষতি করতে পারে। কিন্তু কেঁচোর এই যে মল, এটা হচ্ছে মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের জন্য অত্যন্ত উপকারী। এবার আমি আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি। কেঁচোর এই মলের দাম কত জানেন? বিদেশে কিন্তু এর চাহিদা প্রচুর। আমাদের দেশেও ভার্মি কম্পোস্ট শুনেছেন নিশ্চয়ই, এর চাহিদা আমাদের দেশেও অনেক বেশি পরিমাণে বর্তমানে হয়েছে। কিন্তু বিদেশে ভার্মি কম্পোস্ট বলুন, ওয়ার্ম ক্যাস্টিংস বলুন, এগুলো আলাদা করে বিক্রি হয় অনেক বেশি দামে। কারণ এতে নানা রকম উপকারী অণুজীব থাকে এবং বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে, যা মাটিকে সমৃদ্ধ করে তোলে এবং গাছের জন্য অত্যন্ত উপকারী। কেঁচো যে মাটিকে কী পরিমাণ উর্বর করে তোলে সেটা একমাত্র কৃষকরাই জানেন। ওই জন্যই বলে না, কৃষকের বন্ধু কেঁচো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে মাটিগুলো, আশেপাশে কেমন ছোট ছোট গাছ, এবং চারিদিকটা দেখুন আর্দ্রতায় ভরা। এই যে শুকনো পাতাগুলো পড়েছে, সেগুলো মালচিংয়ের কাজ করছে, প্রাকৃতিক মালচিং, যেটা গাছেদের জন্য খুবই প্রয়োজনীয়। এবারে এখন আমি একটা দুঃখের বিষয়ে আসি বন্ধুরা। আমরা যারা রাসায়নিক চাষ করতে অভ্যস্ত বা রাসায়নিক চাষ করে থাকি, সেক্ষেত্রে এই যে জমিতে সার দেওয়া, রাসায়নিক সার দেওয়া বলুন বা কীটনাশক দেওয়া বলুন, সেই সমস্ত কিছু মাটিতে মিশে মাটিকে যে পরিমাণ দূষিত করে তোলে, কেঁচোকেও কিন্তু ধ্বংস করে দেয়,
সুতরাং কেঁচো এই ধরনের মাটিতে জন্মাতে পারে না বা বংশবৃদ্ধি করতে পারে না বা থাকতে পারে না, যেটা আমাদের পরিবেশের পক্ষে একেবারেই কাম্য নয়, আমাদের নিজেদের জন্যও কাম্য নয়। কেন সেটা বলি, কারণ এই যে রাসায়নিক সার দেওয়া জিনিসপত্র বা সবজি বলুন, ফল বলুন, যাই খাই আমরা, সেগুলো সমস্তটাই এখন আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তা আমরা কিন্তু এই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এবং অনেকটাই সজাগ হয়েছি। আমরা অনেকেই কিন্তু এখন দাঁড়িয়ে বুঝতে পারছি বা আফসোস করছি যে সবুজ বিপ্লবের আগেকার যে চাষ, জৈব পদ্ধতি বা প্রাকৃতিক যে চাষ, সেই পদ্ধতিতে চাষটাই ভালো ছিল। আমাদের সবাইকে শিখতে হবে, আরও জানতে হবে, নতুন করে নতুনভাবে ভাবতে হবে। জৈব চাষ এবং প্রাকৃতিক চাষ আমাদের নতুন করে ভাবতে সাহায্য করছে। আমরা নতুন প্রজন্মরা কিন্তু এই ধরনের প্রকল্প নিয়ে ভাবছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, প্রকৃতিকে ভালো রাখবেন। নমস্কার।